আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ধ্বনি পরিবর্তন, যা কিনা বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন এক কথায় বলতে গেলে এটা কিন্তু চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ১ নম্বর কিন্তু থাকবেই। ১ নম্বরের নিশ্চয়তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি আপনার পরিচিত জনের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার অ্যাড্রেসটা দিয়ে যাবেন। আমার পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সালাম আমি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব ধ্বনি পরিবর্তন, যা কিনা কিসের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তো সেই ধ্বনি তত্ত্বের ইংরেজি ছিল কি, ফর্নোলজি। হ্যাঁ, যাই হোক, আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন ব্যাপারটা হচ্ছে বাংলার যে আবহমান কাল ধরে, অর্থাৎ আঞ্চলিকতার প্রভাবে অথবা উচ্চারণের সহজতা, এই ধরনের আবহমান কাল ধরে যে আমাদের শব্দের বিকৃতি ঘটতেছে। হ্যাঁ, শব্দ শুরুতে যে অবস্থা ছিল এখন সেই অবস্থায় নাই, অথবা কেউ কেউ আঞ্চলিকতা ভেদে এক এক শব্দ বিভিন্নভাবে যে আমরা উচ্চারণ করি, সেটাই মূলত ধ্বনি পরিবর্তন, এইগুলো নিয়েই কাজ করে। যেরকম কেউ বলল রিক্সা। হ্যাঁ, এই রিক্সার আরেকটা নাম আছে রিস্কা, রিস্কা। হ্যাঁ, তারপর কেউ বলল বাক্স, সরি বাক্স, আবার কেউ বললো বাস্ক। তার মানে দেখলেন, এটাকে মূলত ধ্বনি পরিবর্তন এগুলো নিয়েই কাজ করে। অর্থাৎ একটা শব্দ অঞ্চল ভেদে যে বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে, সেগুলোই ধ্বনি পরিবর্তনের আলোচ্য বিষয়। যাই হোক, এখন ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নামকরণ করেছেন ব্যাকরণবিদরা, সেগুলো নিয়েই মূলত পরীক্ষায় এসে থাকে যে কোনটা কিসের অধীনে। স্বরাগম, সরলোপ, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, তারপরে অন্তর্হতি, ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, তো আজকে আমরা সেগুলো দেখব, সংক্ষেপে দেখব। তাহলে যদি শুরুতে বলি স্বরাগম। হ্যাঁ, অ্যাপোথেইসিস। আচ্ছা, স্বরাগমটা হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে আগমন, না গম গম। স্বরাগম, এই যে স্বরা আগমন, তাহলে ভাববেন স্বরাগম বলতে বোঝায় স্বরের আগমন। স্বরাগম হচ্ছে স্বরের আগমন। হ্যাঁ, অর্থাৎ স্বর যুক্ত হবে একটা শব্দ। মানে এটা আবার বিভিন্ন প্রকার আছে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, সেটা পরে আসতেছি। স্বরাগম হচ্ছে স্বরের আগমন বোঝাবে। হ্যাঁ, তাহলে আমরা উদাহরণ যদি দেখি, দেখেন স্বরাগমটা কিভাবে ঘটে। যদি আমরা বলি আদি স্বরাগম, হ্যাঁ, আদি স্বরাগম। আদি স্বরগম হচ্ছে শব্দের শুরুতে স্বরের আগমন। শব্দের শুরুতে স্বরের আগমন যদি ঘটে, সেটাকে আমরা বলবো আদি স্বরগম। হ্যাঁ, আর যখন মধ্যে ঘটবে, এটাকে বলা হয় মধ্য স্বরগম। যখন শেষে ঘটবে, তখন সেটাকে বলা হয় অন্ত স্বরগম। তাহলে আদি স্বরগম কি, শব্দের শুরুতে যুক্ত হবে, অর্থাৎ স্বর যুক্ত হবে, নতুন স্বর আসবে শব্দের আদিতে, আর শব্দের মধ্যে হচ্ছে নতুন স্বরের আগমন করবে। আর অন্ত হচ্ছে শব্দের শেষে স্বরের আগমন করবে, অন্ত মানে শেষে, তাই না? তো অন্তে হলো শেষে, মধ্যে, আদি হলো আদি। স্বরের আগমন যদি শুরুতে ঘটে আদি স্বরগম বলবো, মধ্যে ঘটলে মধ্য স্বরগম বলবো, অন্তে ঘটলে অন্ত স্বরগম বলবো। তাহলে যদি আমরা আদি স্বরগমের এক্সাম্পল দেই, ধরেন আমরা মনে করলাম স্পর্ধা। হ্যাঁ, স্পর্ধা বলি না, লোকটার কত বড় স্পর্ধা, আমাকে সে গালাগালি করতেছে। আচ্ছা, স্পর্ধা থেকে যদি আমরা বলি আস্পর্ধা, ব্যাপারটা কিন্তু অর্থ কিন্তু ঠিকই থেকে যাবে, স্পর্ধা। হ্যাঁ, দেখেন স্পর্ধা থেকে আস্পর্ধা, কেউ কেউ এটাও বলে, কেউ কেউ এটাও বলে। হ্যাঁ, তো এই স্পর্ধা থেকে এই যে স্বরে একটা স্বরধ্বনি যুক্ত হলো, এই স্বরধ্বনি তো আপনারা জানেন, স্বরধ্বনি বলতে স্বর, অর্থাৎ স্বরবর্ণ, স্বরের উচ্চারণ, যে ও আ ইউ না, এগুলো। আচ্ছা, তাহলে এখন এই স্পর্ধা থেকে যখন আস্পর্ধা হয়ে গেল, অর্থাৎ স্পর্ধার আগে যে এই স্বরে আ শব্দ যুক্ত হলো, এটাকে আমরা বলছি স্বরের আগমন ঘটছে। স্বরের আগমন কোথায় ঘটছে? শব্দের শুরুতে ঘটছে, তাই এটাকে আমরা বলবো আদি স্বরাগম। হ্যাঁ, তারপরে আমি যদি বলি, দেখেন স্কুল, স্কুলকে আমরা যদি বলি স্কুল। হ্যাঁ, কেউ কেউ বলেও থাকে স্কুল, স্কুল। তার মানে দেখেন, স্কুলের আগে একটা ই না, ই। তাহলে এই ইর যে আগমনটা ঘটলো, এটাকে আমরা বলছি আদি স্বরাগম, অর্থাৎ শব্দের শুরুতে মানে আদি, আর অন্ত মানে শেষ, আর মধ্য মানে মধ্যে। এরকম আরো যদি আমরা কিছু উদাহরণ লিখি, দেখেন আমরা যদি বলি হ্যাঁ স্টেশন, হ্যাঁ স্টেশন বলি, এই স্টেশনকে অনেকে বলবে কি স্টেশন। হ্যাঁ, অনেকে বলবে কি স্টেশন, স্টেশন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে স্টেশন থেকে শুরুতে যে ইকার যুক্ত হলো আলাদা করে, এটাকে আমরা বলছি আদি স্বরগম। আরো যদি উদাহরণ দিই, দেখেন ইস্তাবল। হ্যাঁ, ইস্তাবল, এটাকে আমরা বলি আস্তাবল বলি। হ্যাঁ, অনেকে বলেও থাকেন আস্তাবল। তাহলে এই যে ইস্তাবলের আগে স্বরে আটা যুক্ত হলো, এটাকে আমরা বলবো আদি স্বরগম। হ্যাঁ, আদি স্বরগম হচ্ছে স্বরের শুরুতে, হ্যাঁ শব্দের শুরুতে স্বরের আগমন ঘটলে সেটাকে আমরা বলছি আদি স্বরগম। আর মধ্য স্বরগম বলবো, যেটা মধ্য স্বরগমের আবার কিছু নাম আছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসে থাকে। মধ্য স্বরগমের একটা নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। স্বরভক্তি, মধ্য স্বরগম, বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি, সেটাকে আমরা বলছি মধ্য স্বরগমের অন্য নাম। হ্যাঁ, মধ্য স্বরগমের বিকল্প নাম কি? মধ্য স্বরগমের বিকল্প নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আচ্ছা, যাই হোক, এখন আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, মধ্য স্বরগম আসলে কিভাবে ঘটে। মনে করেন আমি বললাম রত্ন। হ্যাঁ, রত্ন, ছেলেটা রত্ন। আচ্ছা,
তাহলে রত্ন থেকে আমরা যদি বলি রতন, দেখেন সরি এটা একটু মিশে গেল, রতন। এখন দেখেন এই যে রত্ন, এই তয়ের নিচে একটা কি ব্যঞ্জন বর্ণ আছে, কিন্তু এই যে রতন, এই তয়ের নিচে কিন্তু এটা অধ্বনি আসছে, রাইট? এই অধ্বনিটা আসার কারণে এখানে একটা স্বরের আগমন ঘটলো, রতন। রত্ন থেকে রতন, এই যে তয়ের নিচে একটা অধ্বনি আসলো, যেটা উজ্জ্বল দেখা যাচ্ছে না। তো এই তয়ের নিচে যে অতন, রতন, এই অটা হলো স্বরের আগমন, সেটা কোথায় করছে? মধ্যে করছে, তাই এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। হ্যাঁ, উদাহরণ বেশি দিলেই আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আমি যদি বলি স্বপ্ন, স্বপ্ন থেকে আমি যদি বলি স্বপন, হ্যাঁ স্বপন, তার মানে দেখেন স্বপ্ন থেকে স্বপন, এই যে এখানে একটা মনে মনে কি অ আছে, রাইট? স্বপন পন, এই যে অটা আছে, এর জন্য আমরা বলছি মধ্যে আগমন করছে স্বরের, এটা হলো মধ্য স্বরাগমের। তারপরে আরেকটা উদাহরণ যদি দেখেন, আহ ফিল্ম যদি বলি, হ্যাঁ ফিল্ম, তাহলে দেখেন ফিল্ম, তাহলে ফিল্ম যদি বলি আমি, তাহলে এটাকে কি দ্বারাই দেখেন, ফিল্মও বলে অনেকে, ফিল্ম, হ্যাঁ ফিল্ম শুনলে অনেকে বলে ফিল্ম দেখতে যাবো না, ফিল্ম। তাহলে এই যে ফিল্ম দেখতে সে যাবে, এই যে রস্য ইকার, এই লয়ের আগে মাঝখানে যে একটা ইকার যুক্ত হলো, অর্থাৎ একটা স্বরের আগমন যুক্ত হলো, এটাও কি মধ্য স্বরাগম। শব্দের মাঝখানে হলেই আমরা সেটাকে বলবো মধ্য স্বরাগম, ঠিক আছে? তারপরে আরো উদাহরণ যদি বলি, প্রীতি, হ্যাঁ প্রীতি লাগাইলা রে বন্ধু। আচ্ছা প্রীতি যদি আমি বলি, দেখেন সরি প্রীতি, হ্যাঁ এই যে দেখেন, ওকে নো প্রবলেম। এখন দেখেন রয়ে একটা দীর্ঘ ইকার আসছে, প্রীতি না, মাঝখানে একটা প্রীতি, এই যে দেখেন, না সরি আমি এটাকে প্রীতি, এই যে এখন দেখেন এই যে পয় প্রীতি, প্রীতি, এই যে রয় কি আছে, দীর্ঘ আছে, কিন্তু পয় কিন্তু যুক্ত নাই কিছু, পয় রস্যই নাই দীর্ঘই নাই, কিন্তু এখানে এই যে পয় একটা রস্য ইকার এসেছে। আপনাদের মনে হতে পারে ইকারটা তো পয়ের আগে, মোটেও না। কার সবসময় কি হয়, বর্ণের পরে হয়, বর্ণের আগে কখনো কার যুক্ত হতে পারে না। তারপরে যদি আমি বলি ফলা, ফলা কি বর্ণের আগে হয় না পরে হয়? আচ্ছা ঠিক আছে, পরে যুক্ত হয়, রাইট? তার মানে দেখেন আমরা যদি বলি এই যে পয় ইকারটা, এটা কিন্তু পয়ের পরে, অর্থাৎ ইকারটা পয়ের অরে, এটা মূলত এই যে প রস্যই, ঠিক আছে? প রস্যই, এই ইকারটা আগে হয়ে গেলে পয় ইকার হয়ে গেল, এই কারণে এই যে মাঝখানে যে ইয়ের আগমন ঘটলো প্রীতি, এই যে রয় দীর্ঘ ইকার আগেই ছিল, বাট পয়ের সাথে যে একটা ইকার যুক্ত হলো অতিরিক্ত, অর্থাৎ একটা স্বরের আগমন ঘটলো, এটাকেই আমরা বলবো মধ্য স্বরাগম। এই উদাহরণটা দিলাম যাতে কনফিউশন তৈরি না হয়। এটা কিন্তু আদি স্বরগম অনেকে ভাবতে পারে, হ্যাঁ প্রীতি এটা আদি স্বরগম ভাবতে পারে, মোটেও না। ই কার, কার সবসময় কি হয়, বর্ণের পরে হয়, এই কারণে এটা হবে মাঝখানে, অর্থাৎ এই কারণে মধ্য স্বরাগম। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি অন্ত, হ্যাঁ অন্তর লেখা আছে, আমি একটু জায়গা নেই। আচ্ছা, এখন অন্ত হলো কি, শব্দের শেষে যুক্ত হবে, শব্দের শেষে যুক্ত হলে সেটাকে আমরা বলবো অন্ত স্বরাগম, অর্থাৎ স্বরের আগমন ঘটবে শব্দের শেষে, রাইট? এখন যদি আমরা উদাহরণ দেই, দেখেন এইভাবে আমরা বলতে পারি, উম হুম কি বলা, দিশা, মনে করেন দিশ, হ্যাঁ অন্ত স্বরগম না, শেষে আগমন করবে, তাই আমরা বলবো কি দিশা। দিশ থেকে যেরকম দিশা হয়ে গেল, মানে শেষে যে এই যে আটা একটা যুক্ত হলো, এই কারণে এটাকে আমরা বলবো অন্ত স্বরগম। তারপরে আমরা যদি বেঞ্চ, হ্যাঁ বেঞ্চ, বেঞ্চ থেকে কি বেঞ্চি, বেঞ্চি অনেকে বলে বেঞ্চিটা দাও, বেঞ্চি, এই যে বেঞ্চি, এই যে ইকারটা কিন্তু এটার পরে, আগেই বললাম কার কিন্তু শব্দের পরে যুক্ত হয়, তার মানে বেঞ্চ থেকে যে ইকার বেঞ্চি, এটা কিন্তু এটার পরে, এই ধ্বনিটার পরে, তার মানে দেখেন এই কারটা যেহেতু পরে মানে শেষে আসছে, তাই এটাকে আমরা বলবো অন্ত স্বরাগম। আরো উদাহরণ যদি দেখি, সত্য, হ্যাঁ সত্য থেকে কি হয়, সত্যি হয়, দেখেন আচ্ছা সত্যি, হ্যাঁ সত্যি, তাহলে সত্য থেকে এই যে সত্যি হলো, এই সত্যিটা কিন্তু, সত্যিটা কিন্তু এই যে ইকারটা হলো, ইকারটা কিন্তু শেষে হয়, অর্থাৎ কারটা সবসময় কি হয়, বর্ণের পরে যুক্ত হয়, এই কারণে আমরা এটা বলছি, এটা যেহেতু শেষে আছে তাই এটা অন্তঃস্বরগম। হ্যাঁ, আমরা চাইলে মধ্য স্বরগমের আরো উদাহরণ দিতে পারি আপনাদের মানে বোঝার স্বার্থে। দেখেন এই মধ্য স্বরগম, এই যে আমরা বলি গ্রাম, না গ্রামকে আমরা বলতে গ্রাম, হ্যাঁ মধ্য স্বরগমকে গ্রাম। এই যে গ একটা একার যুক্ত হলো, দেখেন একার, এই রয়ের সাথে আটা আগেই ছিল গ্রাম, গ্রাম, কিন্তু এই একারটা যুক্ত হলো, কিন্তু এটা কিন্তু মাঝখানে যুক্ত হলো, কারণ কি, এটা যত কার, এ কার, কারটা কি শব্দ বর্ণের পরে যুক্ত হয়, এই কারণে আমরা বলছি এটা মধ্য স্বরাগম। এই উদাহরণগুলো ক্লিয়ার হলে আর মধ্য স্বরাগম আদি স্বরাগম আর কনফিউশন তৈরি কি হবে না। তারপরে আমরা যদি মনে করেন প্রেক, প্রেক, হ্যাঁ প্রেক, প্রেক, প্রেক মানে না লোহা, প্রেক, এখান থেকে আমরা যদি পেরেক, হ্যাঁ এখন এটাকে যদি আমরা বলি পেরেক, দেখেন পেরেক, পেরেক, এই যে প্রেক, এটা রয় একার, কিন্তু পয় কিছু ছিল না, কিন্তু একারটা যে যুক্ত হলো, এটা কিন্তু পয়ের পরে যুক্ত হচ্ছে, যেহেতু এটা কার, এই কারণে আমরা বলবো এটা মাঝখানে যুক্ত হয়েছে, তাই এটা কি, এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। তাহলে মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আরো একটা উদাহরণ আমরা দিতে পারি, দেখেন মুরুক, হ্যাঁ মুরুকরে অনেকে বলে মোরক, মোরকটাই মূলত বেশি বলা হয়, হ্যাঁ মোরক না সরি মোরক, হ্যাঁ এই যে দেখেন ময় ওকারটা যুক্ত হলো, রাইট,
মোরগ থেকে মোরগ হয়ে গেল, অর্থাৎ আমি বলতে পারি এই যেটা ও যুক্ত হলো, রাইট, এটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। ওকে, তারপরে আসেন আমরা যদি স্বরাগমের উদাহরণ তো শেষ, এখন আমরা আরেকটা আছে স্বরলোপ। হ্যাঁ, স্বরের লোপ হয়ে যাবে। এই স্বরের লোপের আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। এই নামগুলো কিন্তু আসে অনেক সময়। হ্যাঁ, সম্প্রকর্ষ। তাহলে মধ্য স্বরগম কি ছিল? বি প্রকর্ষ বা স্বরভক্তি, স্বরভক্তি বা বি প্রকর্ষ, রাইট। বি প্রকর্ষ বা স্বরভক্তি ছিল আপনার মধ্য স্বরগমের অন্য নাম, আর স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ বা স্বরলোপ একই কথা, যেটাই আসুক অপশনে সম্প্রকর্ষ থাকতে পারে, মধ্য স্বরগমের ক্ষেত্রে অপশনে বি প্রকর্ষ থাকতে পারে, স্বরভক্তি থাকতে পারে। তো এই বিকল্প নামটা না জানলে কিন্তু তখন একটা কনফিউশন তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এই স্বরলোপটা হচ্ছে স্বরাগমে কি হয়? স্বরের আগমন হয়। আর স্বরলোপ বা সম্প্রকর্ষতে কি হয়? স্বরের লোপ হয়, বিনাশ হয়, চলে যায়। হ্যাঁ, স্বরের অস্তিত্ব বিলীন হয়ে যায়। স্বরলোপ, লোপ মানে কি হওয়া? লোপ মানে কি হওয়া? হ্যাঁ, অদৃশ্য হয়ে যাওয়া নাকি? লোপ মানে পড়ে যাওয়া, রাইট। তাহলে স্বরলোপের উদাহরণ যদি আমরা বলি, দেখেন এটাকে আমরা মানে বুঝাই যে স্বরলোপটা কিভাবে হয়, তারপরে আসতে দিই। হ্যাঁ, জানালা, জানালা থেকে আমি যদি বলি জানলা, ক্লিয়ার? দেখেন জানালা থেকে জানলা হয়ে গেল, তার মানে এখানে একটা আ ছিল, এখানে আটা নাই। তার মানে এই যে এটা পড়ে গেল, মানে স্বরটা যে পড়ে গেল, এটাকে আমরা বলছি স্বরলোপ। লোপ হয়ে যাওয়া, না নিশ্চিহ্ন হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে জানালা থেকে জানলা এগুলোই মূলত স্বরলোপ, এভাবেই হয়। এখন আমরা দেখবো আদি স্বরলোপ, যেভাবে স্বরাগম আদিতে হয়। হ্যাঁ, তারপরে আপনার এই মধ্যে হয়, অন্তে হয়, এইভাবে স্বরলোপটাও কি আদিতে হতে পারে, মধ্যে হতে পারে। হ্যাঁ, আর একটা কিতে হতে পারে, অন্তে হতে পারে, অন্ত। অন্ত স্বরলোপ, এটাকে মধ্য স্বরলোপ বলবো, আর এটাকে বলবো আদি স্বরলোপ। ঠিক আছে, মধ্য স্বরলোপ, আদি স্বরলোপ। এখন দেখেন আমি যদি একটা উদাহরণ দিই, আদি স্বরলোপটা মূলত ঘটনাটা কি ঘটে দেখেন, যদি আমরা বলি উদ্ধার। হ্যাঁ, উদ্ধার থেকে ধার হয়ে যায়, রাইট। এখন দেখেন আপনারা অনেক সময় টাকা কারো থেকে হাওলাত নেওয়ার সময় বা উত্তম ঋণ নেওয়ার সময় কি বলেন? ভাই আমাকে কিছু টাকা উদ্ধার দেন। কিন্তু অনেকে বলে ভাই আমাকে কিছু টাকা ধার দেন। তার মানে দুইটা শব্দই কিন্তু সঠিক। এই যে উদ্ধার, এই যে একটা উ আছে, এই উটা কিন্তু লোপ হয়ে গেল, নিচ্ছিন্ন হয়ে গেল, চলে গেল। এই কারণে আমরা বলছি এটা কি স্বরলোপের উদাহরণ। যেহেতু আদি স্বর লোপ পেয়েছে, তাই এটা হলো আদি স্বরলোপ। ওকে, আদিতে লোপ পেয়েছে, তাই আদি স্বরলোপ। অর্থাৎ স্বরলোপ হচ্ছে কি আদি মধ্য অন্ত। তো আদি স্বরলোপ হচ্ছে শব্দের আদিতে স্বরটা কি হবে? নিচ্ছিন্ন হয়ে যাবে বা চলে যাবে। এই কারণে আদি স্বরলোপের উদাহরণ একটা দিলাম। আরো যদি উদাহরণ দিই, দেখেন অলাবু, অলাবু থেকে লাউ। হুম, এই যে অটা নাই, অটা কি করলো? চলে গেল। তার মানে আদি স্বরে কি থাকবে? আদি স্বর লোপ হলে সেটাকে আমরা বলবো আদি স্বর লোপ। তারপরে মধ্যতে যদি বলি, দেখেন সু, আমি সরি, সুবর্ণ, সুবর্ণ থেকে আমি বললাম স্বর্ণ। দেখেন এই যে ব আছে, এই যে ব আছে, এই রেফের সাথে ন আছে, রাইট। কিন্তু ওই শয়ের সাথে যেটা রস্যু, আকারটা আমি আগেই বলছি শব্দের পরে হয়। দেখেন এই রস্যুটা কিন্তু শয়ের পরে, তার মানে রস্যুটা এখানে কিন্তু নাই, অর্থাৎ বিলোপ হয়ে গেছে বা লোপ পেয়ে গেছে। এই কারণে এটা যেহেতু এখান থেকে উঠে গিয়েছে, মানে এখানে নাই, এই কারণে আমরা এটা বলবো মধ্য স্বরলোপ। মানে শব্দের মধ্যে স্বর ছিল, সেই স্বরটা কি লোপ পেয়ে গেছে, তাই এটা হচ্ছে মধ্য স্বরলোপ। ওকে, তারপরে যদি বলি অন্ত স্বরলোপ। হ্যাঁ, অন্ত স্বরলোপ কিভাবে উদাহরণ দিতে পারি? মনে করেন আশা, আশা থেকে আশ। হ্যাঁ, আশা থেকে আশ, তোমার আশার সালনে বলিনু, যাই হোক। আশা থেকে যে আশ, এই যে একটা আ আছে শব্দের শেষে, এই আটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, তার মানে শেষে যখন আপনি একটা স্বর দেখবেন যে চলে যাচ্ছে বা লোপ পেয়ে যাচ্ছে, তখন সেটা হবে অন্ত স্বরলোপ। অন্ত মানে শেষে, তাই শেষ থেকে যেহেতু এটা চলে গেল, তাই এটাকে আমরা বলবো অন্ত স্বরলোপ, রাইট। তারপরে আমি যদি বলি, মানে আজি, আজি, আজি থেকে কি হলো? আজ হলো, রাইট। আজি থেকে কি হলো? আজ হলো। তার মানে এই যে জয়ের সাথে যে রস্যিকার, এই রশ্মি কিন্তু এখানে নাই, অর্থাৎ এই কারটা কিন্তু পরে। আগেই বলছি কার সবসময় কি হয়? বর্ণের পরে যুক্ত হয়। তার মানে এই রসিকেরটা ছিল এটার পরে, তো এখান থেকে সেটা নাই, এই কারণে আমরা এটা বলছি অন্তঃস্বরলোপ। শব্দের শেষের স্বরটা কি লোপ পেয়ে গেল, রাইট। এখন যদি আরো উদাহরণ দেখেন, চারি থেকে চার। হ্যাঁ, চারি থেকে চার, চারি থেকে চার, তার মানে রয়ের পরে রসিকার, এখানে রসিকাটা নাই, তার মানে এটা হচ্ছে অন্তঃস্বরলোপ। আরো একটা উদাহরণ যদি দেই, দেখেন কি, হ্যাঁ ওটাকে কি বলে? হ্যাঁ, লজ্জাই তো না? হ্যাঁ, লজ্জা থেকে লাজ। এখন দেখেন লজ্জা থেকে যে লাজ হয়ে গেল, তার মানে দেখেন এই যে শেষের আকারটা কিন্তু এখানে নাই। লজ্জা থেকে লাজ হয়ে গেল কি, শেষের আকারটা এখানে নেই। এখন এই যে দুইটা একটা জ কেন হয়েছে ওইটা আরো পরে আসতেছি, বাট স্বরের উদাহরণটা বুঝেন যে আকারটা এখানে ছিল, আকারটা এখানে নাই, তাই এটা হলো অন্তঃস্বরলোপ। ঠিক আছে না? স্বরলোপ। আই থিঙ্ক এখন থেকে স্বরলোপটা আর সমস্যা হবে না। এখন আরেকটা দেখেন, অপিনিহিতি বলতে একটা কথা আছে, অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি। হ্যাঁ, অপিনিহিতি হচ্ছে পরের রস্যুকার বা ইকার বা উকার, মানে হ্যাঁ রস্যি বা রস্যু, পরের ইকার বা উকার আগে উচ্চারণ হলে সেটাকে আমরা বলবো ওই অপিনিহিতি। অপিনিহিতি হচ্ছে পরের ইকার বা উকার কি আগে উচ্চারিত হবে, আগে উচ্চারিত হলে সেটাকে আমরা বলবো অপিনিহিতি। অপিনিহিতির যদি আমি উদাহরণ বলি, দেখেন মনে করেন আজি,
এখন আমি বলছি না, এই যে দেখেন এই জয়ের সাথে রসিকার, এটা কিন্তু পরে, মনে করো তো এটা ছিল মনে করো আজ ই, হ্যাঁ আজ ই, সেটাকে আমরা বলি আজি, মানে ইকারটা কার হিসাবে যুক্ত হয়ে গেল। তাই কার কি, কার তো আমরা জানি না যে স্বরবর্ণের কার মোট কয়টি, 10টি কার আছে না, হ্যাঁ আকার ইকার উকার, শুধু কার নাই স্বরে অবাধে সব কিছুর কার আছে, এই কারটা যুক্ত হয় বর্ণের পরে। তার মানে দেখেন এই রস্যিকারটা কার হিসেবে যখন আসবে তখন এই যে জয়ের সাথে রসিকার দিলাম, তাহলে এই যে আজি, এখন এই যে রসিকারটা যে আগে উচ্চারণ হয় এটা যখন আগে চলে আসবে, এখানে তো পরে আছে আজ ই, আজ ই, মনে করেন আজ ই, এই ইটা এখন এখানে চলে আসলো আইস, আজি থেকে আইস, এটাকে আমরা বলবো অপিনিহিতি। অপিনিহিতি হচ্ছে পরের ইকার বা রসুকার কি আগে উচ্চারিত হওয়া, তখন সেটাকে বলবো আজি। আর একটা উদাহরণ দিলে আরো ভালো বলবেন, বাক্য থেকে আমরা যদি বাক্য, হুম, বাক্য থেকে বাক্য, না এটা হবে না, মনে করেন হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি, সত্যি থেকে সত্য, হ্যাঁ সত্যি থেকে কি সত্য। তার মানে দেখেন এই যে রসিকাটা পরে ছিল, রসিকাটা আগে চলে আসছে, সত্যি থেকে সত্য, সত্য। অনেকে বলে না এটা একটা সত্য ঘটনা, না সত্যটা অনেকে কি সত্য বলে। দেখেন চারি, হ্যাঁ চারি থেকে যখন চার বলছিলাম তাহলে অন্তঃস্বর কম ছিল, কিন্তু চারি থেকে যখন আপনি চাইর বলবেন, চার, হ্যাঁ চার, চার এইটাই সাধারণত বেশি ব্যবহার করে চাইর। তো চারি থেকে যখন চায়ের বলছি আমি, এই যে পরের রসিকারটা সেটাকে আগে চলে আসলো, তখন সেটাকে আমরা বলবো অপিনিহিতি। মানে ইকার বা উকার এটা যদি আগে চলে আসে তখন সেটা হয় অপিনিহিতি। চারি থেকে চার। তারপর দেখেন মারি, মারি থেকে আমরা যদি মার, মারি থেকে কি হয়ে গেল মার, তাহলে মারি থেকে যখন মার হলো ইকারটা আগে চলে আসলো, তার মানে এটাও কি একটা অপিনিহিতির উদাহরণ। তারপর আমি যদি কন্যা, সরি আর কি উদাহরণ দেওয়া যায়, মনে করেন আমি যদি বলি হ্যাঁ সাধু, হ্যাঁ সাধু, দেখেন সাধু থেকে যে উকারটা আছে, উকারটা যখন আগে উচ্চারিত হয় তখন সেটাকে আমরা সাউথ, সাধু থেকে সাউথ, এই উকারটা পরে ছিল সেটা কি আগে চলে আসছে সাউথ, সাউথ, হ্যাঁ। তারপরে আমি যদি বলি মনে করেন, মনে করেন রাতি, রাতি, রাতি থেকে রাইট, রাতি থেকে রাইট, তার মানে রাতি, এই যে ইকারটা ছিল ইকারটা কি আগে চলে আসছে, তার মানে এটা হলো অপিনিহিতির উদাহরণ। ওকে, অপিনিহিতি নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন আসলে ধ্বনি পরিবর্তনে অনেকগুলো বিষয় আছে, এগুলো আসলে একটা ভিডিওতে বা একটা ক্লাসে, মানে রেকর্ডেড ক্লাসে সম্ভব না, লাইভ ক্লাসে পসিবল, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ক্লাস নিলেও সমস্যা হয় না, বাট রেকর্ডেড ক্লাসে অনেকটা ডিউরেশন বেড়ে গেলে পরবর্তীতে সেটা আপলোড করতে সমস্যা হয়। তো আজকে আমরা প্রথম অর্ধেক করব, পরের অর্ধেক আমরা সেকেন্ড ক্লাসে করবো, হ্যাঁ। তো হাফ পার্ট যদি আজকে আমরা বলি, আর একটা আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে স্বরসঙ্গতি, হ্যাঁ স্বরসঙ্গতি। তাই স্বরসঙ্গতি অর্থ কি, স্বরসঙ্গতি, সঙ্গতি মানে কি মিল, ওর সাথে ওর কি নেই সঙ্গতি নেই, সঙ্গতি হচ্ছে তার সাথে তার কি মিল নাই, কিন্তু স্বরসঙ্গতি হচ্ছে মানে সঙ্গতি অর্থ কি বুঝাচ্ছিলাম, সঙ্গতি মানে মিল বোঝায়। আর স্বরসঙ্গতি হচ্ছে এক স্বরের প্রভাবে আর এক স্বর যখন প্রভাবিত হয়, হ্যাঁ এক স্বরের প্রভাবে আর এক স্বরে প্রভাবিত। আপনারা দেখলেন কবি সাহিত্যিকরা কি করছেন, কবি সাহিত্যিকরা কি আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে ওই অনুকরণে নিজে কিছু আবার রচনা করেছেন, অথবা বইয়ের নামটাও অনুকরণ করেছেন। অনেক সময় বিভিন্ন লেখকের কি বইয়ের নাম সিমিলার হয় এবং কিছু কিছু সাহিত্যের ধারা সিমিলার হয়, হ্যাঁ। অর্থাৎ তার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে তার গল্পটাকে নিজের মতো করে আবার একটু প্রকাশ করার চেষ্টা করেছেন, বা নিজের মতো করে একটু মানে এলোমেলো করে বা সাজিয়ে গুছিয়ে বা গল্পের ধরনটা পরিবর্তন করে নিজের মতো করে তিনি আবার সাহিত্য রচনা করেছেন। তার মানে এই যে সঙ্গতি, সঙ্গতি মানে কি হচ্ছে মিল, হচ্ছে মিল, একটার সাথে আরেকটার একটু মিল। তার মানে স্বরসঙ্গতি হচ্ছে একটি স্বরের প্রভাবে যখন আরেকটা স্বর প্রভাবিত হবে, তো অর্থাৎ এটাকে আবার আমি বলতে পারি প্রগত, হ্যাঁ পরাগত, প্রগত পরাগত, হ্যাঁ প্রগত হতে পারে, পরাগত হতে পারে, তারপরে মধ্যগত হতে পারে, মধ্যগত হতে পারে, অন্যান্য হতে পারে, অনন্য, হ্যাঁ অন্যান্য, হ্যাঁ প্রগত পরাগত। তার মানে স্বরসঙ্গতি হচ্ছে আগেই বললাম স্বরের মিল থাকবে, কি মিল থাকবে, প্রগত হচ্ছে প্রথম স্বরের প্রভাবে যখন শেষের স্বর প্রভাবিত হয় তখন সেটা হলো প্রগত, আর পরাগত হচ্ছে পরেরটার প্রভাবে যখন প্রথমটা প্রভাবিত হয় বা পরিবর্তন হয়, আর মধ্যগত হচ্ছে দুই পাশেরটার প্রভাবে যখন মাঝখানেরটা পরিবর্তিত হয়, আর অন্যান্য হচ্ছে অন্যান্য, সেখানে কিছু মিল থাকে না, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন দেখেন তার মানে প্রগত তো হলো কি মানে কি প্রথম, তাহলে মনে রাখবেন পুরো মানে প্রথম, আর স্বরসঙ্গতি মানে কি এক স্বরের প্রভাবে আর এক স্বর প্রভাবিত হবে। তার মানে পুরো মানে প্রথম, যে তার মানে মনে রাখবেন যে প্রথমটার প্রভাবে শেষেরটা হবে, আর পরা 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 মানে শেষ, তো পরেরটার প্রভাবে যখন শেষেরটা প্রথমটা হবে, পরেরটা মানে কি শেষেরটার প্রভাবে যখন প্রথমটা হবে সেটা হবে পরাগত, আর মধ্য মানে কি দুইটার প্রভাবে যখন মাঝখানেরটা প্রভাবিত হবে তখন সেটাকে আমরা বলছি মধ্যগত। তারপর একটা আছে অন্যান্য, হ্যাঁ আমরা উদাহরণ দিই আরো ভালো বুঝবেন। দেখেন আমি যদি বলি প্রগত, হ্যাঁ প্রগত, হ্যাঁ স্বরসঙ্গতিটা আসলে কিভাবে একটা উদাহরণ দিই, হ্যাঁ তাহলে আরেকটু ক্লিয়ার হবে না আই থিঙ্ক। মনে করেন আমি বললাম ইচ্ছে, হ্যাঁ ইচ্ছে, হ্যাঁ ইচ্ছে, এটা যদি বলি মনে করেন ইচ্ছা, ইচ্ছা বলি না তোমার ইচ্ছা, কিন্তু এটাকে আমরা বলি ইচ্ছে, তোমার ইচ্ছে কি বলো, তোমার ইচ্ছাটা কি বলো, তোমার ইচ্ছাটা কি বলো, তোমার ইচ্ছাকে ইচ্ছেও বলি। তার মানে দেখেন এই যে ই আছে না, ইর প্রভাবে কিন্তু এই যে ছয় ছয় এটা একার হয়ে গেল, একার হয়ে গেল, তার মানে প্রথমটার প্রভাবে শেষেরটা, এটাকে আমরা বলবো স্বরসঙ্গতি।
আরেকটা উদাহরণ যদি দেই, মনে করেন এই যে দেখেন জুতা, এটাকে আমরা বলি জুতো। জুতাকে অনেকে জুতো বলে, মূলাকে মূলো বলে, রাইট? মূলাকে মূলো, জুতাকে জুতো। আচ্ছা, তাহলে এই যে জয় রস্যকারের প্রভাবে এই যে শেষের তয় ওকার হয়ে গেল, জুতা থেকে জুতো। প্রথমটার প্রভাবে শেষেরটা যখন পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো প্রগত, সেটাকে আমরা বলবো প্রগত। আর এটা বা স্বরসঙ্গতি এইভাবেই হয়, সেটা বুঝলাম। তো প্রগতের আরো কিছু আমরা উদাহরণ দিই, দেখেন মিথ্যা থেকে কি হয়ে গেল, মিথ্যে হইতে পারে, রাইট? মিথ্যা কথা বলো না, মিথ্যে কথা বলো না, তার মানে মিথ্যা। এই যে মিথ্যা ইকার ছিল, ইকারটা ঠিক ছিল, কিন্তু ইকারের প্রভাবে এখানে আবার একার হয়ে গেল, মিথ্যা থেকে মিথ্যে, তার মানে এটা হলো প্রগত, মানে প্রথমটা প্রভাবে শেষেটা প্রভাবিত হয়েছে। তারপরে আরো যদি উদাহরণ দেই, মনে করেন তুলা, হ্যাঁ আমি আগেই বলছি তুলা থেকে তুলো, মোজা থেকে মুজো। এই দেখেন তুলা থেকে তুলো, লয় ওকার হয়ে গেল না, তুলা থেকে তুলো, রাইট? এখন আসেন মৌরো, আমি যদি বলি মনে করেন বুড়া, হ্যাঁ বুড়া বলি না, লোকটা খুব বুড়া, আবার অনেকে বলে বুড়ো, তার মানে বুড়া থেকে যে বুড়োটা হলো, এখানে কি হলো, প্রথম স্বরের প্রভাবে শেষের স্বর প্রভাবিত হলো, অর্থাৎ বয় এখানে রস্যকার ছিল, রস্যকার কিন্তু আমরা দেখলাম সেম মানে ঠিক থেকেছে, কিন্তু এই স্বরের প্রভাবে যখন শেষের স্বরে ওকারটা যুক্ত হলো, এটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। এক স্বরের প্রভাবে আরেক স্বর যখন প্রভাবিত হয় সেটা হয় স্বরসঙ্গতি, এবং প্রগত হচ্ছে প্রথম স্বরের প্রভাবে যখন শেষের স্বর প্রভাবিত হয় তখন সেটা হলো প্রগত স্বরসঙ্গতি। এখন আসি যদি মধ্যগত, হ্যাঁ মধ্যগত, মধ্যগত একটু পরে আসি, আপনি আগে পরাগতটা বুঝেন তাহলে মধ্যগতটা বুঝতে সহজ হবে। হ্যাঁ পরাগত, প্রগত আর একটা পরাগত। পরাগত মানে কি শেষ, পরা শেষ, মানে পরেরটার প্রভাবে প্রথমটা যখন প্রভাবিত হবে তখন সেটাকে আমরা বলছি পরাগত স্বরসঙ্গতি। পরাগত হচ্ছে শেষেরটার প্রভাবে যখন প্রথমটা হয়। ওকে, শেষেরটা প্রভাবে প্রথমটা কিভাবে হতে পারে দেখেন, বুঝা, 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 এটাকে আমরা বলতে পারি বোঝা। হ্যাঁ সে বুঝতে পারে না, সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বুঝে না, তার মানে এই যে দেখেন বয় রস্যকার, এই রস্যকার কিন্তু এখানে ওকার হয়ে গেল, তার মানে জয় আকার ঝয় আকার, বুঝা, বুঝা, শেষের স্বরটা কিন্তু ঠিক থাকলো, কিন্তু শেষেরটার প্রভাবে প্রথমটার স্বরটা রস্য থেকে যখন ওকার হয়ে গেল বোঝা, তখন সেটা কি বলবো আমরা, পরাগত স্বরসঙ্গতি। পরাগত হচ্ছে শেষেরটার প্রভাবে প্রথমটা যখন প্রভাবিত হয় বা পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা বলছি পরাগত স্বরসঙ্গতি। হ্যাঁ ধরো এখানে সুনা, সুনা থেকে আমরা বলি সোনা, হ্যাঁ সোনা থেকে সোনা, এই যে রস্যকারটা কি হয়ে গেল, ওকার হয়ে গেল, অর্থাৎ প্রথম শেষেরটার প্রভাবে প্রথমটা প্রভাবিত হলো। তারপরে আমি যদি বলি মিলা, মিলা থেকে আমরা কি বলতে পারি, মেলা, মিলা থেকে কি মেলা, এই যে ময় রসিকারটা একার হয়ে গেল, অর্থাৎ শেষেরটা আকারটা ঠিক থাকলো কিন্তু প্রথমটা স্বরটা পরিবর্তন হলো, এটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। হ্যাঁ আর একটা উদাহরণ যদি দেই, ফিরা, ফিরা থেকে আমরা বলতে পারি ফেরা, ফিরা থেকে কি ফেরা, তাহলে দেখেন ফয় রসিকার ছিল কিন্তু এখানে একার হয়ে গেল, এটা হলো পরাগত। এখন কেন বলছিলাম যে পরাগত আগে বুঝেন মধ্যগত পরে বুঝেন, দেখেন মধ্যগত হচ্ছে যখন আপনি পুরোগত পরাগতটা বুঝে ফেলছেন, এখন মধ্যগতটা বোঝা ইজি হবে, কারণ মধ্যগত হচ্ছে দুইটার প্রভাবে মাঝখানেরটা পরিবর্তন করতে হবে, মাঝখানেরটা পরিবর্তন করতে হবে যখন দুইটার প্রভাবে মাঝের অংশ বা মাঝের স্বর যখন প্রভাবিত হবে তখন সেটাকে আমরা বলছি মধ্যগত স্বরসঙ্গতি। দেখেন যদি উদাহরণ দেই, বিলাতি, হ্যাঁ দেখেন বিলাতি, এটাকে যদি আমি বলি বিলিতি, হ্যাঁ বিলিতি, বিলিতি কি বিড়াল না, বা বিলিতি খরগোশ। আচ্ছা বিলাতি, এই যে রসিকা রসিকার ঠিক থাকলো কিন্তু মাঝখানে লয় একটা রসিকার চলে আসলো, অর্থাৎ দুইটার প্রভাবে মাঝখানে পরিবর্তন হলো, এটাকে আমরা বলছি মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত কি স্বরসঙ্গতি। দেখেন আর একটা উদাহরণ যদি দেই, জিলাপি বলি না আমরা, জিলাপি, এটাকে অনেকে বলে কি জিলিপি, রাইট? জিলিপি। হ্যাঁ এই যে দুইটির প্রভাবে বা দুই পাশ, মানে এটা প্রথম এটা শেষ, তাহলে দুই প্রথম এবং শেষের প্রভাবে যখন মাঝখানে পরিবর্তিত হয় বা মাঝখানে স্বরের পরিবর্তন আসে সেটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। এই তো মধ্যগত ছিল এটা। তারপরে আরেকটা যদি দেই, মনে করেন ভিখারি, ভিখারি থেকে আমরা বলি না ভিখিরি, ভিখিরি বলতে পারি, রাইট? বা বলেই মানে বলে দেখেই তো এটা হয়েছে, রাইট? তো ভিখারি থেকে ভিখিরি, এই যে দুইটির প্রভাবে মাঝখানে কি হলো, রসিকের হয়ে গেল, মধ্যগত। আর একটা হলো এই তিনটার একটার মধ্যেও পড়ে না, অর্থাৎ পুরগত হয় না, পরগত হয় না, মধ্যগত হয় না, সেটাকে আমরা বলছি অন্যান্য স্বরসঙ্গতি। যেরকম মোজা, হ্যাঁ মোজা, এটা শুরুটার প্রভাবে শেষেরটা, মোজা থেকে কি মুজো, মুজা থেকে মুজু। এখন দেখেন শুরুটার প্রভাবে শেষেরটা হয়েছে তা না, শেষেরটার প্রভাবে শুরুটা হচ্ছে তা না, বা দুইটার প্রভাবে মাঝখানে হচ্ছে তাও না, অর্থাৎ মোজাকে মু হয়ে গেল, আকে ও হয়ে গেল, মানে দুইটারই পরিবর্তন হয়েছে, তাই না? কিন্তু পুরোগত পরাগত মধ্যগত কি হয়, যেকোনো একটার পরিবর্তন হয়, কিন্তু এখানে দেখেন দুটোর পরিবর্তনই হয়ে গেছে, এই কারণে এটাকে আমরা বলছি অন্যান্য, অন্যান্য স্বরসঙ্গতি। ঠিক আছে, অন্যান্য স্বরসঙ্গতি। আচ্ছা এখন আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ অন্যান্য আরো আছে যেগুলো ব্যঞ্জন কিভাবে পরিবর্তন হয়, হ্যাঁ ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি। শুধু একটা একটু আজকে আমি করে যাই, সেটা হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, হ্যাঁ অসমীকরণ অর্থ তো আপনারা জানেন, সমীকরণ মানে মিল করা, আর অসমীকরণ মানে কি অসমান করা, এভাবে মনে রাখতে পারেন। অসমীকরণ হচ্ছে অসমান করা, হ্যাঁ সমীকরণ হচ্ছে দুইটার সাথে মিল করা। সমীকরণের ম্যাথ যদি করে থাকেন তাহলে ভালো বুঝবেন, সমীকরণ কি দুই পাশে অর্থাৎ ইকুয়ালের দুই পাশের মানটা সমান হয়, তার মানে অসমীকরণ হচ্ছে দুই পাশে কি অসমান হবে। অসমীকরণ হচ্ছে মানে অসমান করা, মনে করেন টপ টপ,
হ্যাঁ দুইটা সমান, এই সমানকে আপনি অসমান করে দিবেন কিভাবে দেখেন, টপ টপ থেকে আমি বলি টপা টপ, টপ টপ থেকে টপা টপ। তার মানে দেখেন এই আকারটা যুক্ত হওয়ার কারণে এটা কিন্তু অসমান হয়ে গেল। তারপর ধপ ধপ, ধপ ধপ, এটাকে আমরা বলবো ধপা ধপ, ধপা ধপ, ধপ ধপ ধপা ধপ, টপ টপ টপা টপ। তারপরে আমি যদি বলি দেখেন ফট ফট, ফট ফটকে আমরা বলতে পারি ফটাফট, ফটাফট, ঠিক আছে, ফটফটকে আমরা বলতে পারি ফটাফট, ঠিক আছে। এই তো আজকের প্রথম ক্লাসে এইটুকুই আমি আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে বিস্তারিত অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলো আলোচনা করব, ঠিক আছে, আল্লাহ হাফেজ।